ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি জি মাহমুদ সোর। করোনায় কম বেশি সব খাতে প্রণোদনার সহায়তা পৌঁছালেও বঞ্চিত দেশের আইসিটি খাত। এই ক্ষতি কাটাতে আলাদা 500 কোটি টাকার বিশেষ ঋণ তহবিলের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে ব্যাংকাররা বলছেন এই খাতের সম্ভাবনাময় এবং ভালো উদ্যোক্তাদের জন্য ঋণের দরজা এখনও খোলা রয়েছে। করোনায় দেশের অর্থনীতিতে যে আঘাত এসেছে তার বাইরে নয় দেশের সম্ভাবনাময় আইসিটি খাত। তবে প্রথাগত ব্যবসা না হওয়ায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে আগে থেকেই এ খাতের উদ্যোক্তাদের অভিযোগের কমতি ছিল না। সে তিক্ত অভিজ্ঞতা থেকেই অনেকেই ব্যাংকের দ্বারস্থ হননি প্রণোদনা বা অন্য কোনো ঋণ সহায়তার জন্য। বেসিক্যালি আইটি সেক্টরে ব্যাংক লোন দিতে চান না, এটা আমরা দীর্ঘদিন যাবৎ ট্রাই করতেছি ব্যাংককে বোঝানোর জন্য, যাতে এই সেক্টরে এটাই হলো আসলে ফিউচার, এখানেই ইনভেস্টমেন্ট, এখানেই স্টার্ট আপ। আইসিটি খাতের উদ্যোক্তাদের জন্য তাই আলাদা প্রণোদনা প্যাকেজ চান এ খাতের নেতারা। সরকারের কাছে 500 কোটি টাকার একটি ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছি। সেখানে আমরা বলেছি যে এই ফান্ড থেকে আইটি কোম্পানিগুলোর জন্য একটা সহজ শর্তে লং টার্ম লোনের ব্যবস্থা করা হোক, জামানতবিহীন লোন, ক্রেডিট রিস্ক গ্যারান্টি। এটা যদি সরকার দিতে পারেন আইসিটি কোম্পানিগুলোর ব্যাপারে, তাহলে কিন্তু অনেক ব্যাংক এগিয়ে আসবে লোনগুলো দেওয়ার জন্য। তবে ব্যাংকারদের দাবি ভালো উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়ায় কোনো জটিলতা নেই। আইটিতে অর্থায়নের ওই রকম উদ্যোক্তা আমাদের কাছে, আমি অ্যাটলিস্ট আমার প্রেজেন্সে আসিনি। যদি এইরকম কোনো উদ্যোক্তা অ্যাটলিস্ট সোনালী ব্যাংকে আসে, যথাযথভাবে যদি কাজ করতে চায়, তাহলে আমরা সোনালী ব্যাংক তাকে অবশ্যই অর্থায়ন করব। আইসিটি খাতের উদ্যোক্তারা মনে করেন এ খাতের অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকারদের গতানুগতিক ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। ক্রিয়েটিভিটি নিয়ে যারা কাজ করে তারা যখন লোন নিতে যাবে তাদের কোলাটেরাল তাদেরকে লোন দেওয়া হবে না, এটা আমার কাছে খুব অবাক লাগে। টেকনোলজি বেজ ইকোনমি, এখানে ইভ্যালুয়েশন করা হবে তার নলেজকে, তার ডেটাকে, তার রিসোর্সকে। আমরা আজকে নিজেরাই কিন্তু বক্তৃতা দেওয়ার সময় কিন্তু সরকারি লোক কথা বলার সময় তারা বলে এয়ারবিএনবির কোনো হোটেল নাই, সে আজকে সারা পৃথিবীর নাম্বার 1 কোম্পানি, আজকে উবারের কোনো গাড়ি নাই, সে আজকে সারা পৃথিবী রাজত্ব করছে। তো তাহলে ওরা তো লোন নিতে গেলে তো ওদের তো তাহলে কোলাটেরাল নেই, ও তো এক্সিস্টেন্সে নাই। সরকারের বিশেষ প্রণোদনা ঢালাওভাবে সব ব্যাংকের মাধ্যমে না দিয়ে আইসিটি খাতের ব্যবসায় বেশি বিনিয়োগ আছে এমন ব্যাংকের মাধ্যমে বিতরণের পরামর্শ দিচ্ছেন এ খাতের সফল উদ্যোক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অগ্রাধিকারের আইসিটি খাতে ঋণ পাওয়ায় জটিলতা কেন, সেই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বেসিসের সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাসুর। আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দা এবং স্বাগত তালিকাতায়। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি লক্ষ্য করছিলেন, সেখানে আসলে আইসিটি খাতের যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতার বিষয়ে আসলে একটি প্রতিবেদন আমরা প্রচার করলাম। তো মূলত কি ধরনের সমস্যায় পড়তে হয় আইসিটি খাতের উদ্যোক্তাদের যখন তারা ব্যাংক থেকে ঋণ নিতে চান তখন? ধন্যবাদ। আসলে আমার মনে হয় এই আলোচনায় আপনাদের রিপোর্টিং এ ব্যাপারটা খুব সুন্দরভাবে উঠে এসেছে যে আসলে মেইন সমস্যাটা কিন্তু আসলে ব্যাংক লেভেলে। এখন সরকার যদি আজকে 500 কোটি টাকা বরাদ্দ করে, আমি আসলে খুবই সন্দিহান এই টাকাটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। আমরা কিন্তু আসলে গত করোনার মধ্যেও দেখেছি যে আসলে যে সকল প্রাতিষ্ঠানিক ভাবে যারা সবসময় লোন নিয়ে থাকে বিভিন্ন বড় সেক্টর, এটা গার্মেন্টস সেক্টর হোক বা অন্যান্য বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক, তাদের কাছেই কিন্তু এই প্রণোদনার ঋণ বলি বা যেই নতুন ধরনের ঋণ স্কিম সেটা কিন্তু গেছে, কারণ ব্যাংকরা তাদের সাথে কাজ করার ব্যাপারে হয়তো কমফোর্টেবল। এখন এই কমফোর্টটা কিন্তু তাদের আসলে আইসিটি সেক্টরের সাথে কাজ করার জন্য নেই। এটা নেই এই জন্য না যে আইসিটি সেক্টররা, আইসিটি উদ্যোক্তারা আসলে তাদেরকে লোন মানে পরিশোধ ঠিক করে করে না, ব্যাপারটা আসলে এরকম না, কারণ তারা কখনো আইসিটি খাতে লোন দেনই নেই। আসলে সত্যি আপনি যদি দেখেন বাংলাদেশের যতগুলো সফটওয়্যার কোম্পানি যদি আছে তার মধ্যে দেখবেন 95%ই আসলে কখনো কোনো ব্যাংক থেকে টাকা নেওয়ার সুযোগই তাদের হয় নাই। এটা আমাদের দৃষ্টিতে আসলে এটা একেবারেই ব্যাংকের সাইড থেকে ব্যর্থতা, কারণ তারা একটা আইসিটি সেক্টরকে বা একটা আইসিটি কোম্পানিকে লোন দেওয়ার জন্য যেই পরিমাণ তাদের আসলে স্কিল থাকা দরকার সেটা আসলে বেশিরভাগ ব্যাংকেরই বাংলাদেশের নেই। তো আমার কাছে মনে হয় এটার জন্য আসলে আমাদের আলাদা করে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করাটা দরকার, হয়তো স্পেশালাইজ কোনো ব্যাংকই তৈরি করা দরকার যেটা আসলে আইসিটি বা এই জাতীয় জায়গাতে তারা এই জায়গাগুলো কাজ করতে পারবে। কিন্তু বর্তমান ট্র্যাডিশনাল এই ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে আসলে এটা যদি 500 কোটি টাকা বা 1000 কোটি টাকাও একটা বরাদ্দ করা হয়, আমি খুব একটা আশাবাদী না এটার মাধ্যমে আসলে লোনটা ঠিক করে ডিস্ট্রিবিউটেড হবে।
জি, বুঝতে পারছি। যখন করোনা মহামারী আসলে খুব হাইপের মধ্যে ছিল, যখন খুব প্রবল আকার ধারণ করেছিল দেশে, যখন সব লকডাউন ছিল, তখন আমরা দেখেছি যে আইসিটি খাতের যে ব্যবসা, সেখানে তো এক ধরনের আমরা দেখেছি যে নির্ভরতা বেড়ে গিয়েছিল ই কমার্স কেন্দ্রিক। তাহলে ওই সময়টাতে আসলে আইসিটি খাতের জন্য যদি প্রণোদনা দরকারি হয়ে থাকে, তখন কেন চাওয়া হলো না? এখন যখন ভ্যাকসিন চলে এসেছে, যখন করোনা অনেকটাই নিরাময়ের পথে, তখন কেন এসে এই ফান্ডের দরকার হচ্ছে বলে মনে হয়? আমার কাছে মনে হয় তখনও বলা হয়েছিল, আসলে বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে সেই সময়ও বলা হয়েছিল। কিন্তু আসলে আবার যেটা বলি, আমাদের দেখা যায় যে বিভিন্ন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি যেগুলি আছে, এটা হয়তো গার্মেন্টস হতে পারে, বা হয়তো সিমেন্ট শিল্প হতে পারে, বা রড শিল্প হতে পারে, তারা আসলে যেভাবে ফ্র্যাঙ্কলি আমাদের পলিসি মেকারদেরকে রিচ করতে পারে, বা তাদের যে পরিমাণ হয়তো বিভিন্ন ধরনের মানে ভাবে তারা অ্যাপ্রোচ করতে পারে, হয়তো আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির বেশিরভাগই উদ্যোক্তা কিন্তু খুবই ছোট উদ্যোক্তা। তারা আসলে সেভাবে তাদের তাড়াতাড়ি করে বা তাদের প্রয়োজনে আর্জেন্টলি কোনো জিনিসপত্র আসলে হয়তো অনেক ক্ষেত্রেই আমাদের পলিসি মেকার বলি বা বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যুরোক্রেসি থেকে ওভাবে জিনিস আদায় করতে পারে না, সেটাই আসলে বাস্তবতা। তো ওইটার জন্যই হয়তো আপনি এখন শুনছেন, যখন সবগুলো ইন্ডাস্ট্রি আসলে হয়তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে অলরেডি লোন ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এখন আমরা আসলে কথা বলছি যে আইসিটি খাতে একটা বরাদ্দ দেওয়ার দাবি উঠেছে। কিন্তু এটা আসলে আগে থেকেই ছিল, কিন্তু এটা হয়তো ওভাবে আসেনি, এবং সরকারও ওভাবে তখন ওটাকে গুরুত্ব দেয়নি। এখনো আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছে আমি শিওর না। কিন্তু আমি আবার বলি, শুধুমাত্র বরাদ্দ দেওয়াটাই কিন্তু এখানে এনাফ না। এই বরাদ্দটা কিভাবে করা হবে, কিভাবে আসলে রিয়েল কোম্পানিগুলো টাকাটা পাবে, সেটার প্রাতিষ্ঠানিক একটা কাঠামো তৈরি করা ছাড়া আসলে শুধু টাকা বরাদ্দ দিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। জি, সেক্ষেত্রে কি মানে যেই ব্যাংকগুলোর সঙ্গে ইতোমধ্যেই আইসিটি খাতের বিভিন্ন কোম্পানিকে ঋণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, সেই ব্যাংকগুলোকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে এই প্রণোদনার অর্থ যদি বিতরণ করা হয়, তাহলে কি যারা আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনার কারণে, তাদের হাতে পৌঁছাবে বলে মনে হয় কিনা? সেটি একটা সলিউশন হতে পারে। সলিউশন একটা হতে পারে যে হয়তো সব ব্যাংকে না বলে আমরা কয়েকটা ব্যাংক আইডেন্টিফাই করতে পারি। বাট আরেকটা হয়তো সলিউশন হতে পারে, যেটা আসলে সবচেয়ে বড় আইসিটি খাতের যে বড় সমস্যা, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় খরচ আসলে আমাদের স্যালারি খরচ, তাই না? এখন হয়তো যেটা গার্মেন্টস সেক্টরের জন্য হয়েছিল, যে গার্মেন্টস ক্ষেত্রে কিন্তু আসলে সরকার সরাসরি গার্মেন্টস কোম্পানিকে টাকা দেয়নি। এটা আসলে একেবারে সরাসরি যে কোম্পানিতে যারা শ্রমিক আছে তাদেরকে বা কর্মচারী আছে তাদেরকে কিন্তু সরাসরি তাদেরকে টাকাটা দেওয়া হয়েছিল। তো আইসিটি ক্ষেত্রেও কিন্তু এরকম একটা হতে পারে, টাকাটা আসলে কোনো কোম্পানিকে দেওয়া হবে না, এটা সরাসরি বেতনের যে খরচটা সেটা সরাসরি যে একটা সফটওয়্যার প্রোগ্রামার বা যে আছে তার অ্যাকাউন্টেই সরাসরি দেওয়া হবে, যেটা আসলে গার্মেন্টস ক্ষেত্রে করা হয়েছিল, এবং আমরা দেখেছি যে একটা সাকসেসফুলি একটা ক্রাইসিস কিন্তু মোকাবেলা করা গেছিল। আমার কাছে মনে হয় সেরকম কিছু আসলে করাটা হয়তো এই পর্যায়ে বেশি প্র্যাকটিক্যাল হবে, রেদার দেন আমাদের কোম্পানিগুলো ডাইরেক্ট বিভিন্ন জায়গায় হয়তো ব্যাংক থেকে টাকাটা নিল, এবং অনেক কোম্পানি যে আসলে সেটাকে সঠিকভাবে ব্যবহার করবে তাও না। কিন্তু আলটিমেটলি আমাদের এই ক্ষেত্রে যেহেতু আইসিটি সেক্টরে একটা বড় ধরনের এমপ্লয়মেন্ট তৈরি হয়, এবং আমাদের এই ক্ষেত্রে আরো অনেক এমপ্লয়মেন্ট তৈরি করা দরকার। এই ক্ষেত্রে যদি আরো বেকারত্ব বাড়ে, তাহলে কিন্তু আমরা যেই কথা বলছি যে 20 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, সেটা কিন্তু পিছিয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে এমপ্লয়ীদেরকে যদি সরাসরি তাদের অ্যাকাউন্টে এই লোন বলি বা বরাদ্দ বলি সেটা যদি দেওয়া হয়, সেটা হয়তো মাচ মোর প্র্যাকটিক্যাল এবং যৌক্তিক হবে। জি, অবশ্যই। আমরা দেখেছি যেমন যে করোনার সময় একদম তখন বিজিএমইএ বিকেএমইএ আমরা দেখেছি যেসব পোশাক কারখানায় মূলত সমস্যা হচ্ছিল, তারা তখন একদম নির্ধারিত ডাটা দিয়ে উল্লেখ করে দিয়েছে যে কোন কারখানাগুলো সমস্যার মধ্যে পড়েছে, কত টাকার তাদের অর্ডার ক্যান্সেল হয়েছে। কিন্তু এই যে আইসিটি খাতের প্রতিষ্ঠানের জন্য যদি ফান্ড দেয়া হয়, কারা পাবেন সেটি? মানে সেই ধরনের তালিকা কি করা হয়েছে আগে থেকে, যে এই সময়টাতে মূলত কোন খাতের, আইসিটি তো অনেক ধরনের খাত রয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাদেরকে এই সহায়তার মধ্যে নিয়ে আসা হবে বা আওতার মধ্যে নিয়ে আসা হবে, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই তালিকা কি করা হয়েছে কিনা? সেটা আমি হয়তো বলতে পারবো না, কারণ আমি যেহেতু এখন সরাসরি অ্যাসোসিয়েশনের সাথে সম্পর্কিত না। বাট আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি কিছু আইডেন্টিফাই করা হয়েছিল। কিন্তু আবার বলি, আমার কাছে মনে হয় সেটি থাকলেও যে খুব বেশি সলিউশন হবে তা কিন্তু না। কারণ আমরা জানি যে আসলে অনেক কোম্পানি হয়তো বলবে যে মানে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আসলে কিন্তু ওর আসলে ক্ষতি হয়েছে কিনা সেটাকে নিরূপণ করাটা খুব ডিফিকাল্ট। অথবা কেউ হয়তো বলবে না, নিজে থেকে বলছে না তার ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার অনেক ক্ষতি হয়েছে। তো ওই জন্য আমি একটু আগে যেটা বললাম, যে টাকাটা যদি সরাসরি যারা কাজ করছে, যারা এমপ্লয়ি বা সফটওয়্যার প্রোগ্রামার বলি বা ইঞ্জিনিয়ার্স বলি, তাদের অ্যাকাউন্টে যদি সরাসরি করা হয়,
তাদের দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে অনেক ধরনের একটা ডিসিপ্লিন থাকবে এবং সেটার কোনো ধরনের মানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা যার দরকার সে পাচ্ছে না, যার দরকার নাই সে পাচ্ছে, সেই ব্যাপারটা হয়তো হবে না। আমার কাছে এই পার্সপেক্টিভটা আসলে ইম্পর্টেন্ট মনে হয় যে কিভাবে টাকাটা দেওয়া হচ্ছে সেটা। জি অবশ্যই। ফাহিম মাসরুর, অসংখ্য ধন্যবাদ তালি খাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেসিসের সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাসরুর। চলে যাচ্ছি পরের খবরে। এবার ঋণের বকেয়া কিস্তি পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারীর কারণে গত বছর ঋণের কিস্তি পরিশোধ না করলেও খেলাপি হবে না, সেই সুবিধা এখন আর নেই। জানুয়ারি মাস থেকে কেউ ঋণের কিস্তি না দিলে নিয়ম অনুযায়ী খেলাপি হয়ে পড়বেন। তবে বকেয়া কিস্তি পরিশোধে বিশেষ সুবিধার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মেয়াদি ঋণের ক্ষেত্রে গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে ঋণ পরিশোধের অবশিষ্ট সময়ের সর্বোচ্চ 50% সময় বকেয়া কিস্তি পরিশোধের জন্য বাড়ানো যাবে। তবে বর্ধিত এই সময়সীমা কোনোভাবেই 2 বছরের বেশি হওয়া যাবে না। প্রায় 9 মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে কাঠমান্ডু রুটে আবার উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। বিমানের জনসংযোগ বিভাগ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামী 18 ফেব্রুয়ারি থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার ঢাকা কাঠমান্ডু ঢাকা রুটে আবারও নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। নেপাল যাত্রায় করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতা নির্দেশনা, শর্ত শিডিউল বিমানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। বিশ্বের শতাধিক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকটের মুখে মার্চের শেষ সপ্তাহে 10টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছিল বাংলাদেশ বিমান। কাঠমান্ডু ছাড়াও এসব রুটের মধ্যে ছিল কুয়ালালামপুর, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা এবং কুয়েত। বাংলালিংক এবং গুগল আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি কেনিয়ায় গিয়ে বলেছেন, তোমরা যদি ভালো করতে চাও তাহলে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করো, এবং বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করার সময় আসলে এসছে। আমি বিস্তারিত বলবো না, তবে এইটুকু বলতে পারবো যে বিশেষ করে বাংলাদেশের আমাদের টেলিকম খাতের যে অগ্রগতি, সেই অগ্রগতি আমি বলবো অবশ্যই প্রশংসনীয়। আমাদের বর্তমানে 17 কোটির মতন জাস্ট মোবাইল গ্রাহক আছে, যেই গ্রাহকের সংখ্যা আবার ইন্টারনেটের ক্ষেত্রে যদি হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এটাও প্রায় 10 কোটি, আর টোটাল ইন্টারনেট ব্যবহারকারী যারা এটাও প্রায় 11 কোটি। আমাদের মতো দেশে যেখানে 2008 সালে মাত্র 8 লক্ষ লোক ইন্টারনেট ব্যবহার করত, আর আমরা ব্যান্ডউইথ ব্যবহার করতাম মাত্র 8 Gbps, এবং একই সাথে আমরা ইভেন এই করোনাকালে জানুয়ারি মাসে আমাদের ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে 1000 Gbps, আর এখন আমরা 2100 Gbps এর মতন, জানুয়ারি 2020-এর কথা আমি বলেছি, আমরা ব্যান্ডউইথ ব্যবহার করে থাকি। তার মানে হচ্ছে যে আমরা এই করোনা কালেও যে পরিমাণ বিস্তৃতি দেখেছি সেটি অভাবনীয়। বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তখন ছেলে মেয়েরা কেমন করে শিক্ষার সাথে যুক্ত থাকবে, ক্লাস করা তো দূরের কথা। সেই সময়ে আমাদের মোবাইল অপারেটররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তব্য রাখছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা তখন সরাসরি ছিলাম তার বক্তব্যে। বিরতির পর ফিরছি আবারও টালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এই মাত্র অর্থমন্ত্রী তাদের বক্তব্যটি শেষ করেছেন। আমরা সেখানে যেতে পারছি না, আমরা পরের খবরে চলে যাচ্ছি। ভারতের পেট্রাপোল স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে আটকা পড়েছে বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শত শত পণ্য বোঝাই ট্রাক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকিরুল কবির রিটন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর রিটন, নিশ্চয়ই জানাবেন যে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বা স্থগিতের বিষয়ে কোনো সম্ভাবনা কি আজকে রয়েছে কিনা, এবং বন্দর কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন।
যে ব্যবহারকারী বন্দর শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের যারা কর্মচারী তারা পেট্রাপোল বন্দরকে স্বাভাবিক করার দাবিতে গত কয়েকদিন আগে জীবন বাঁচাও এবং বিভিন্ন সংগঠনের যারা কর্মচারী তারা পেট্রাপোল বন্দরকে স্বাভাবিক করার দাবিতে গত কয়েকদিন আগে জীবন বাঁচাও এবং জীবন জীবিকা বাঁচাও সংগ্রাম কমিটি নামে 5 দফা দাবি পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত তারা গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এ বিষয়ে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী যে শ্রমিক ইউনিয়ন আছে তাদের সাধারণ এখনো অব্যাহত আছে। তিনি আশা করছেন যে তাদের সাথে একটি সমঝোতায় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছানো মাত্রই পেট্রাপোল এবং বেনাপোল দুই দেশের আমদানি রপ্তানি শুরু করা সম্ভব হবে। তবে আলোচনা গতকাল যে জায়গায় শেষ হয়েছিল আজ এই 1 ঘন্টা আগে পুনরায় সেই জায়গা থেকে পেট্রাপোলের যে আন্দোলনকারী তাদের সাথে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়েছে। তবে এখন তারা সমঝোতায় পৌঁছাতে পারেনি এবং আশা করা যাচ্ছে এদিকে পেট্রাপোল বন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে ভারত সীমান্তে প্রায় 5 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন কার্তিক চ্যাটার্জি। এদিকে বেনাপোল বন্দর তাদের বন্দরে খোলা রয়েছে এবং তাদের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর ব্যবহারকারী এবং সিএনজি প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের স্বজন। এই ছিল বেনাপোল থেকে সর্বশেষ অবস্থা। রিটন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেনাপোল থেকে সহকর্মী শাকিরুল কবির রিটন। যুক্তরাষ্ট্র ভিত্তিক তৈরি পোশাক ব্র্যান্ড সিয়ার্সের সঙ্গে মীমাংসায় $50 লাখ বা 42 কোটি 50 লাখ টাকা বুঝে পেয়েছে বাংলাদেশের রফতানিমুখী 13টি শিল্পগোষ্ঠী। তবে ব্র্যান্ডটির কাছে পোশাক শিল্প মালিকদের আরও পাওনা রয়েছে $3 কোটি 60 লাখ, যা 308 কোটি টাকার সমান। করোনার আগে সিয়ার্সের ক্রয়াদেশ অনুযায়ী $2 কোটি 27 লাখ পোশাক রফতানি করে 13টি শিল্পগোষ্ঠী। এসব পণ্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরে পড়েছিল। আরও $1 কোটি 19 লাখ পোশাক পড়েছিল প্রতিষ্ঠানগুলোর গুদামে। এসব পণ্যের দাম পরিশোধ না করায় 13 শিল্পগোষ্ঠী একজোট হয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে। এর পরপরই সিয়ার্সের কর্তৃপক্ষ আদালতের বাইরে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়। সমঝোতা অনুযায়ী পণ্যমূল্যের একটি অংশ $50 লাখ পরিশোধ করেছে সিয়ার্স। শিগগিরই আরও $15 লাখ পাওনা পরিশোধ করার কথা রয়েছে। গত বছর বিশ্বব্যাপী 22,000 কোটিরও বেশি মাস্ক রফতানি করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মাস্ক ছাড়াও চীন 230 কোটি পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং 100 কোটি টেস্ট কিট রফতানি করেছে, যা করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুল্ক কার্যালয় থেকে বলা হয়েছে, কেবল মাস্কের শিপমেন্ট থেকে পাওয়া গেছে $5,260 কোটি। ধারণা করা হচ্ছে 2020 সালে প্রধান অর্থনীতিগুলোর মাঝে একমাত্র চীন প্রবৃদ্ধি দেখেছে। যদিও চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে দেশটি এখনও বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে মারাত্মক এবং জটিল পরিবেশের মুখোমুখি হচ্ছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।